হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এবং আমার পূর্ববর্তী যে লেকচারটি আমি আপলোড দিয়েছি, যেটা লেকচার 6, ব্যবসার সংগঠন ও ব্যবস্থাপনার লেকচার 6 নাম্বার চ্যাপ্টার, সেটা তোমরা মনোযোগ সহকারেই শুনছো আশা করি এবং তোমাদের আশা করি চ্যাপ্টারে কোনো বুঝতে সমস্যা নেই। এবং তোমাদেরকে আমি আগে থেকেই জানিয়ে রাখছি যে যদি কারোর কোনো লেকচারে বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা সেই জিনিসটা কমেন্ট বক্সে জানাবে, এবং সেটার উপর ভিত্তি করে আমরা আরও একটা ক্লাস দরকার হয় তাহলে আমরা আরও একটা ক্লাস নিব। তো এটা কখনোই বলবে না যে আমরা অনলাইনে কিছু বুঝতেছি না, কিছু পারতেছি না। তোমাদের বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে আমাদের, এবং এই চেষ্টা আশা করি চলবে, এবং তোমাদের সুবিধার জন্য আমরা আরো অনেক অনেক চেষ্টা করব। সো এখন আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেন নিয়ে। কারণ আমরা থিওরিটিক্যাল বিষয় নিয়ে অনেক আলোচনা করে ফেলছি অলরেডি। এই চ্যাপ্টারে থিওরিটিক্যাল বলতে গেলে সবই শেষ হয়ে গেছে। সীমা বাগচি ম্যাডাম এবং আমি দুজনে মিলে এই চ্যাপ্টারটা কভার করে ফেলছি। এখন আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। সৃজনশীল কোশ্চেনটা কি, কেমন হয়, কোন কোন টপিকসগুলো পড়তে হয়, কি কি টপিকসের উপরে এই চ্যাপ্টারে কোশ্চেন আসে, এই সবগুলো তোমরা বুঝতে পারবা বা ধারণা পাবা এই সৃজনশীলগুলো আলোচনা করলে। সো এখন আমরা সৃজনশীল কোশ্চেনে আসি। তার আগে আমি আমার পরিচয়টা আরও একবার দিয়ে নিচ্ছি। আমি ইমরান হোসেন, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ। সো আমরা এখন সৃজনশীল কোশ্চেনে আসি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার সৃজনশীল কোশ্চেনে। তো এই কোশ্চেনগুলো দেখলে তোমাদের সুবিধা হবে, তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস জানতে পারবে এবং কোন কোন টপিকস তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো বুঝতে পারবা। সো আমরা প্রথম সৃজনশীল কোশ্চেনটা দেখি। তো আমাদের প্রথম সৃজনশীল কোশ্চেনে বলা আছে যে মিস্টার জারিফ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় থাকা খাওয়ার সুবিধা সহ কমফোর্ট নামে একটি আবাসিক হোটেল নিজ পরিচালনায় করে, যার ইতিমধ্যে সুনাম বৃদ্ধি পেয়েছে। প্রথম লাইনে বলতেছে কি, জারিফ চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে কমফোর্ট নামে একটি আবাসিক হোটেল খুলেছে এবং সেটার দায়িত্ব সে নিজে পরিচালনা করতেছে। এবং আর একটা কি করতেছে, যার নিজে পরিচালনা করার জন্য ইতিমধ্যে তার সুনাম চলে এসেছে। এবং পরে তিনি অলঙ্কার মোড়ে ড্রিম নামক আরেকটি হোটেল চালু করেন এবং একজন ম্যানেজার নিয়োগ দেন। ম্যানেজার ও কর্মচারী যথাযথ নির্দেশনা দিলেও তাদের আচরণগত ত্রুটির কারণে গ্রাহকগণ প্রায় অসন্তুষ্ট হন। ফলে বছর শেষে কমফোর্ট লাভ করলেও ড্রিম ক্ষতির সম্মুখীন হচ্ছে। তার মানে একদিকে মিস্টার জারিফ চট্টগ্রামের নিজ পরিচালনা একটা আছে এবং ড্রিম নামে আরেকটা আছে, যেটা কি তার ম্যানেজার এবং কর্মচারী দ্বারা চালনা করতেছে। সো এখানে আমাদের যাই হোক, এটা ছিল আমাদের উদ্দীপক, এবং উদ্দীপকের পর আমাদের এখানে 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেনের ভিতরে একটার অ্যান্সার কি আমাদের মুখস্থ বিদ্যা হইতে পারে, কারণ এটার সাথে রিলেটেড নাও হতে পারে। তো আমাদের প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে শিল্প কি। তো শিল্প সম্পর্কে তোমাদের আগে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার 4টা লেকচার চলে গেছে, যেটা তোমাদের সীমা ম্যাডাম কোশ্চেনগুলো দিয়েছে। সেখানে বলা ছিল যে শিল্প কি, আগেও বলা হয়েছে। এবং আমি তোমাদেরকে আবার বলতেছি যে শিল্পটা আসলে কি, যে প্রকৃতি থেকে সম্পদ আহরণ করে সেটার নানাবিধ প্রক্রিয়া বা রূপগত পরিবর্তন করে যখন তোমার মানুষের ব্যবহার উপযোগী করা হয় তখন সেটাকে বলবে হচ্ছে শিল্প। তার মানে প্রকৃতি থেকে আমরা সম্পদ আহরণ করে সরাসরি এটা ব্যবহার করতে পারবো না, সেটার বিভিন্ন আচরণগত বা আকৃতিগত অথবা বিভিন্ন ধরনের রূপ পরিবর্তন করার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী হইতে হবে। ব্যবহারযোগ্য হওয়ার পরে এই যেই কাজগুলো যারা করে তখন সেটাকে বলবে হচ্ছে শিল্প। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনে বলা আছে যে ব্যবসা বলতে কি বোঝায়। তো ব্যবসা বলতে বোঝায় মূলত আমাদের কি, পণ্য এক জায়গা থেকে ক্রয় করব এবং আর এক জায়গায় বিক্রয় করব, এবং এর ফলে যে মুনাফাটা হবে সে এই নর্মালি আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে ব্যবসা। আর ভালো করে বলতে গেলে কি হয়, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলবে হচ্ছে ব্যবসা। তার মানে আমাদের ব্যবসা হইতে গেলে কি অবশ্যই থাকতে হবে, মুনাফা অর্জনের উদ্দেশ্য, এবং আমাদের এই কর্মকাণ্ডটা অবশ্যই বৈধ হইতে হবে। বৈধ যদি না হয় সেটাকে আমরা ব্যবসার খাতায় ধরবো না, কারণ অনেক ধরনের ব্যবসা আছে যেগুলো বাংলাদেশে অথবা অন্যান্য রাষ্ট্রে বৈধ না, এটা মানে সরকার স্বীকৃতি দেয় না যে ব্যবসাটাকে, সেটা কি আমাদের বৈধ না। তো এই জিনিসগুলোকে সাধারণত তারা ব্যবসা বলে না। তো আমাদের এই জন্য শর্ত কি, যে আমরা এক জায়গা থেকে পণ্য ক্রয় করবো এবং আর এক জায়গায় বিক্রি করব মুনাফা লাভের উদ্দেশ্যে, এবং সেটা অবশ্যই বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। তো আরও সুন্দর করে বলা যায় যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পদ উৎপাদন বণ্টনে সহায়ক কার্যাবলী, প্রত্যক্ষ সেবা ও আইনসম্মতভাবে বৈধ, তাকে বলবে হচ্ছে ব্যবসা। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পণ্য উৎপাদন চাহিদা অনুসারে হয় না, তাই
যে স্থানে উদ্ভিদ ঘাটতি বা অঞ্চল দেখা দেয় সেই স্থান থেকে আমরা পণ্য ক্রয় করব এবং যে স্থানে আমরা যে জিনিসটা দুষ্প্রাপ্য সেই জায়গায় আমরা এটা বিক্রি করব। মাঝে আমি এক জায়গায় শুনছিলাম, মানে কেউ একজন বলতেছিল যে কচু, মনে হয় কচু সবাই চিনতে পারবে, যে এক জায়গায় কচু দেখছে। তো আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের এলাকায় কচুর দাম কত। তা আমি বলছি যে এরকম, এটা সহজলভ্য, মানুষ এমনি ফ্রি দিলেও খায় না। সে বলতেছে আমাদের এলাকায় জোড়া 500। তার মানে কি, তোমার এক জায়গায় প্রচুর পরিমাণে জন্মাচ্ছে এবং আর এক জায়গায় আমাদের আরেকটা দেশের, সেম দেশেরই আরেক জায়গায় আমাদের এই জিনিসটা পাওয়া যাচ্ছে না বলে আর দামটা অনেক বেশি বা অনেক বেশি রাখতেছে। তো তখন ব্যবসা হবে কি করে, যে যেখান থেকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় সেখান থেকে আমরা কম মূল্যে কিনে নিয়ে আসবো এবং যে এলাকায় পাওয়া যায় না সেই এলাকায় আমরা এই জিনিসটাকে মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রয় করব। তখন সেটাকে বলবো হচ্ছে ব্যবসা। আচ্ছা, গ নম্বরে আমাদের আসতেছে কি, মিস্টার জারিফের ব্যবসা দুটি কোন শিল্পের অন্তর্ভুক্ত। তো এটা জানতে গেলে আমাদের একটু পিছন ফিরে তাইতে হবে, পিছনের দিকে যে লেকচারগুলো আছে সেদিকে আমাদের একটু তাকাইতে হবে। তো আমি এই জিনিসটা একটু এই সাইডে সাজিয়ে রাখছি। তো আমাদের কোন শিল্পের অন্তর্ভুক্ত জানতে গেলে আমাদের শিল্পের প্রকারভেদ আছে। তো শিল্পের প্রকারভেদ আমাদের আগে ফার্স্টে জানতে হবে। তো আশা করি প্রিভিয়াস লেকচারে এইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রযোজন শিল্প, 2 নম্বরে যেটা আছে নিষ্কাশন শিল্প, 3 নম্বরে আছে উৎপাদন শিল্প, 4 নম্বর আছে নির্মাণ শিল্প, 5 নম্বর আছে সেবা শিল্প। তো আমাদের আছে শিল্পের প্রকারভেদ আছে টোটাল 5টা। তো আমাদের এখানে আগে খেয়াল করতে হবে যে আসলে আমাদের এখানে কোন শিল্প নিয়ে আলোচনা করছে। তো এখানে সে আবাসিক হোটেলের কথা বলছে। তো এখান থেকে খেয়াল করি যে আবাসিক হোটেল এই শিল্পের কোনটার ভিতরে পড়তেছে। তো প্রজনন শিল্পের কাজ হচ্ছে কি, মানে তোমার বংশ বৃদ্ধি করা। তার মানে একটা চারা গাছ থেকে আর একটা চারা গাছের জন্ম দেওয়া, অথবা হাঁস পালন করতেছি, এমন হাঁসের ডিম থেকে বাচ্চা হচ্ছে, এগুলো কি আমাদের প্রজনন শিল্পের ভিতরে পড়বে। নিষ্কাশন শিল্প কি, তো প্রযোজনের ভিতরে আমাদের কি এই যে হোটেল ব্যবসাটা আসতেছে না। তো এরপর আসতেছে কি নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প হচ্ছে কি, যে আমাদের খনি থেকে কোনো কিছু আমাদের উত্তোলন করে যখন আমরা এই জিনিসটাকে নিয়ে ব্যবসা করব তখন সেটাকে বলবো হচ্ছে নিষ্কাশন শিল্প। তো আমাদের হোটেল ব্যবসা কি নিষ্কাশন শিল্পের ভিতরেও আসতেছে না। এরপর আসতেছে কি উৎপাদন শিল্প। তো আমাদের উৎপাদন শিল্পের সংজ্ঞাটা কি, যে কই গেল, তো যে শিল্পের মাধ্যমে কাঁচামাল দ্বারা চূড়ান্ত পণ্য প্রস্তুত করা হয় তাকে উৎপাদন শিল্প বলে। তার মানে আমরা একটা কাঁচামাল রেডি করব এবং কাঁচামাল থেকে আমরা নতুন আরেকটা পণ্য তৈরি করব, এটাকে বলবো হচ্ছে কি আমাদের উৎপাদন শিল্প। এবং উৎপাদন শিল্পের আরও অনেক ধরনের ভাগ আছে যেটা আমরা প্রিভিয়াস লেকচারে আলোচনা করছি। তো এটা নিয়ে আর বর্ণনা করতেছি না, আমরা জাস্ট সংজ্ঞাটার সাথে আমাদের উদ্দীপকটাকে মিলাচ্ছি। তো যেহেতু বলছে যে আমরা একটা রূপ পরিবর্তন করব, অথবা কি আমরা একটা শিল্প থেকে, আমরা একটা কাঁচামাল থেকে আমরা কি আর একটা প্রোডাক্ট তৈরি করতেছি। তো আমাদের হোটেল ব্যবসা মূলত এরকম কোনো কিছুই না। এর পাশে আছে নির্মাণ শিল্প, যে আমরা ব্রিজ, কালভার্ট, তারপরে হচ্ছে কি আমরা অনেক 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 কিছু তৈরি করি, হসপিটাল তৈরি করি, বিল্ডিং তৈরি করি। এইগুলো আমাদের কি সাধারণত নির্মাণের কাজে যে আমাদের শিল্পটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে নির্মাণ শিল্প। তো আমাদের হোটেল ব্যবসাটাকে আমাদের নির্মাণের ভিতরে আসতেছে না। সো আমাদের আসতেছে কি সেবা। সেবা হচ্ছে কি মানুষের জনগণের কল্যাণে যে জিনিসগুলো লাগে, যেমন কি হসপিটাল একটা সেবা শিল্প, তারপরে কি বিভিন্ন আবাসিক হোটেল, এটা একটা কি সেবা শিল্প। তারপর আসতেছে কি গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন ইত্যাদিকে মানুষের সেবার জন্য এইগুলো দরকার হয়। যে টেলিফোন ছাড়া মানুষ চলতে পারে না, দূর দূরান্তে কথা বলতে পারে না, সেবা শিল্প। আবাসিক হোটেল, যে একটা মানুষ এক জায়গায় গেছে এবং সেখানে থাকার জায়গা নেই, তখন সে কি একটা হোটেলে স্টে করতে পারতেছে, ফলে তার অনেক ধরনের উপকার হচ্ছে, মানে এটাও কি একটা সেবা শিল্প। তো আমাদের কমফোর্ট এবং ড্রিম দুইটা যে শিল্পর কথা বলছে, দুইটাই শিল্প, তাহলে আমাদের কি হবে সেবা শিল্পের অন্তর্ভুক্ত হবে। তো এরপরে আসতেছে কি আমাদের ড্রিম হোটেলটি ব্যবসায়িক কোন কার্যাবলীর কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো কোন কার্যাবলীর জন্য, তো আমাদের এখানে দেখো কার্যাবলী জানতে গেলে আমাদের এখানে আরেকটা আমি ছক দিয়ে রাখছি, যে ব্যবসার কার্যাবলী আমাদের বইতেই পাবা তোমরা, যে বই থেকে এই ছবিটা তুলে রাখছি, যে আমাদের কি কি কাজ করে থাকে। উৎপাদনের কাজ করে, ক্রয়ের কাজ করে, বিক্রয়ের কাজ করে, পরিকল্পনার কাজ করে, অর্থ সংস্থানের কাজ করে, মজুতকরণের কাজ করে, হিসাব রক্ষণের কাজ করে। সো আমাদের আগে দেখতে হবে যে এখানে তারা কি করেন, যে তাকে যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছিল, মালিক যে রুলস রেগুলেশন দিয়েছে তারা সেই জিনিসটা আসলে ফলো করে নাই। তার মানে কি আমাদের উৎপাদনের সাথে এটা রিলেটেড না, ক্রয়ের সাথে রিলেটেড না, বিক্রয়ের সাথে রিলেটেড না, পরিকল্পনার সাথে রিলেটেড না, কারণ আমাদের পরিকল্পনা মালিক অলরেডি দিয়ে দিয়েছিল। সো অর্থ সংস্থানের এখানে আর্থিক কোনো সমস্যা ছিল না, মজুতকরণের কোনো সমস্যা ছিল না, হিসাব রক্ষণের কোনো সমস্যা ছিল না,
পূর্ব অনুমানে কোনো সমস্যা ছিল না, প্রচারের কোনো সমস্যা ছিল না, অফিস বাজার গবেষণা সম্পর্ক সৃষ্টি ঝুঁকি গ্রহণ পরিবহন বিমায়ের কোনো সমস্যা ছিল না। সমস্যা ছিল কি, তারা ঠিকমতো এই জিনিসটাকে ম্যানেজ করতে পারে নাই। তার মানে সুষ্ঠু ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনার কার্যবলী তোমরা এখান থেকে খেয়াল করবা যে নিচের দিক থেকে 3 নম্বর আমাদের এখানে বলা আছে ব্যবস্থাপনা। তার মানে সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে আমাদের ড্রিম ড্রিম আবাসিক হোটেলটা কি ক্ষতির সম্মুখীন হয়েছিল। সো এইটা ছিল আমাদের প্রথম সৃজনশীল কোশ্চেন। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে তোমাদের কোশ্চেনটা কিভাবে আসবে। আরও কয়েকটা সৃজনশীল সম্পর্কে আমরা আলোচনা করি। তো আমাদের 2 নম্বর সৃজনশীলে যেটা বলা আছে যে মিস্টার নাবিল ও মিস্টার শাহিন পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সবুজ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বীজ থেকে চারা উৎপাদন করে। প্রতিষ্ঠানটিতে ফুল ও ফলসহ বিভিন্ন ধরনের চারা উৎপাদিত হয়। প্রতিষ্ঠানটি ক্রেতাদের কথা চিন্তা করে কম মূল্য নির্ধারণ করে, এর ফলে বিক্রি বেশি হয় এবং 3 লক্ষ টাকা মুনাফা হয়। মুনাফা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে পুনঃরপ্তানি কি। তো আমাদের বাণিজ্য শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা পড়ছি যে আমদানি কি, রপ্তানি কি, পুনঃরপ্তানি কি, এগুলো সম্পর্কে তোমাদের ডিটেলস বা প্রিভিয়াস লেকচার আলোচনা করা হয়েছে। তো যেহেতু আমাদের এখানে পুনঃরপ্তানি বাণিজ্য সম্পর্কে বলা হয়েছে, এই জন্য আমি এটার সংজ্ঞাটা বলে দিচ্ছি যে এক দেশ থেকে পণ্য যখন ক্রয় করে আমরা যখন অন্য আরেক দেশে এই জিনিসটাকে রপ্তানি করব, মানে এক দেশ থেকে আমদানি করব এবং পুনরায় ওই জিনিসটাকে আমরা অন্য দেশে রপ্তানি করে দেব, তখন সেটাকে বলবো হচ্ছে পুনঃরপ্তানি বাণিজ্য অথবা পুনঃরপ্তানি। আচ্ছা, এরপর আসছে বল কি বাণিজ্য কিভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। তো আমাদের আগে এই জিনিসটা জানতে গেলে আমাদের জানতে হবে যে বাণিজ্যটা আসলে কি। তো আমাদের বাণিজ্য হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত সকল প্রকার অর্থনৈতিক কর্মকাণ্ডকে বাণিজ্য বলে। আবার বলা যায় যে আমাদের পণ্যদ্রব্য মানে ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য অনেক ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই প্রতিবন্ধকতা দূর করার জন্য যাবতীয় যত ধরনের কার্যাবলী আছে এই কার্যাবলীকে বলবো হচ্ছে বাণিজ্য। তো আমাদের এখানে যতগুলো আমাদের বাধা আছে সে বাধাগুলোকে আমরা কি 6টা ভাগে ভাগ করতে পারি। তো 6টা ভাগের ভিতরে একটা শাখা হচ্ছে আমাদের কি বিমা। তো আমাদের কোশ্চেনে যেহেতু বলা আছে যে আমাদের বাণিজ্য কিভাবে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে, তো আমাদের বাণিজ্য যে 6টা বাধা আছে সে বাধার ভিতরে আমাদের একটা বাধা আছে বিমা, যেটা কি আমাদের ঝুঁকিগত বাধা বা ঝুঁকি নিয়ে কাজ করে। আমি এখানে একটা ছক দিয়ে রাখছি। ছকটা হচ্ছে এই যে বাণিজ্যের বাধা দূরীকরণ, যেমন পণ্য বিনিময় কি ব্যক্তিগত বাধা দূর করে, পরিবহন স্থানগত বাধা দূর করে, গুদামজাতকরণ সময়গত, বিমা ঝুঁকিগত, ব্যাংক অর্থগত, বিজ্ঞাপন জ্ঞান সংক্রান্ত। এগুলো নিয়ে একটু পরে ডিটেলস আলোচনা করব 3 নম্বর সৃজনশীলে। এখন আমি কোশ্চেনটা বোঝানোর জন্য তোমাদের এই জিনিসটা কি দেখাচ্ছি। তো আমাদের বিমা হচ্ছে ঝুঁকি নিয়ে কাজ করে। তো আমাদের বাণিজ্যের যেহেতু একটা শাখা আমাদের বিমা, তো বিমা যেহেতু আমাদের বাণিজ্যের একটা শাখা, এই জন্য কি আমাদের বিমাও ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে। কারণ বিমার কাজ হচ্ছে কি আমাদের মানুষের ঝুঁকি নেওয়া। যেমন একটা পণ্য বাইরে থেকে বাংলাদেশে ঢুকবে, তো তখন সে যদি পণ্যের বিমাটা করে রাখে, ফলে কি হবে যদি কোনো ঝড় বা কোনো দুর্ঘটনার জন্য যদি আমাদের পণ্যটা সমুদ্রে ডুবে যায়, তখন তারা বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেয়। তার মানে একটা ঝুঁকি গ্রহণ করে। সো বাণিজ্যের আরেকটা, এই জন্য আমাদের বাণিজ্যের একটা শাখা হচ্ছে কি আমাদের বিমা, এবং বিমা হচ্ছে কি ঝুঁকিগত বাধা দূর করে। ফলে আমাদের এখানে কোশ্চেনে বলা আছে কি যে বাণিজ্য বিমার মাধ্যমে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে থাকে। আচ্ছা, গ নম্বর কোশ্চেনে বলছে প্রতিষ্ঠানটি কর্মকাণ্ড কোন শিল্পের অন্তর্ভুক্ত। তো আমাদের এখানে বলতেছে কি তারা কি চারা নিয়ে কাজ করে, তাই তো। তো এই ছিল আমাদের শিল্পের প্রকারভেদ। যেহেতু আমাদের একটা সবুজের মাধ্যমে অথবা আমাদের যে কোম্পানিটার কথা বলা এখানে, তারা কি চারা উৎপাদন করে এবং চারা বিক্রয় করে। চারা বিক্রয়ের সাথে ফলমূলও বিক্রি, ফুল এগুলোও বিক্রি করে। সো আমাদের মেইন এখানে কথা বলছে তারা চারা উৎপাদন করে। তো চারা উৎপাদন আমাদের কি আসবে, যে আমি একটু আগেই বলছিলাম যে শিল্পের যে প্রকারভেদটা আছে, যে প্রযোজন, নিষ্কাশন, উৎপাদন, নির্মাণ, সেবা। তো আমাদের একটা জিনিস থেকে যখন আরেকটা জিনিসের জন্ম দেওয়া হয়, তখন সেটাকে বলবো হচ্ছে প্রজনন শিল্প। তো সেই ক্ষেত্রে আমাদের যে চারা কথাটা এখানে বলা আছে সেটা হবে কি প্রযোজন শিল্পের অন্তর্ভুক্ত। এরপরে বলছে যে সবুজ নামক প্রতিষ্ঠানের ব্যবসা কি সামাজিক ব্যবসা। আচ্ছা, এখানে আমাদের বলা আছে যে সবুজ নামক প্রতিষ্ঠানের মাধ্যমে বীজ থেকে চারা উৎপাদন করে। মানে সবুজ নামক যে প্রতিষ্ঠান, তারা মেনলি কোনো এক জায়গা থেকে বীজ কালেক্ট করে এবং কালেক্ট করার মাধ্যমে মিস্টার নাবিল ও মিস্টার শাইনকে তারা বীজ প্রদান করে, অথবা তার মাধ্যমেই আমাদের বীজটা আসলে উৎপাদন করে। তো আমাদের এখানে বলছে এটা সামাজিক ব্যবসা কিনা। তো সামাজিক ব্যবসা সম্পর্কে তোমাদের ডিটেলসটা আমি এই
লাস্ট ক্লাসে মানে গত ক্লাসে দিয়েছিলাম শনিবার যে ক্লাসটা মানে 5 নম্বর লেকচারটা আপলোড দিয়েছি। তো সেখানে আমাদের এখানে একটু আশা করি এটা দেখা যাচ্ছে। তো আমাদের সামাজিক ব্যবসা হইতে গেলে যে এই ক্রাইটেরিয়াগুলো দরকার, যেমন এখানে বলা আছে যে দরিদ্রতা দূরীকরণ। তা সবুজ যে কোম্পানি বীজ কোম্পানি আছে তারা কোনো দিক থেকে আমাদের দরিদ্রতা দূর করতেছে না, তারা মিতব্যয়িতার কোনো কাজ করছে না, তারা সচ্ছলতার জন্য কোনো কাজ করছে না, তারা যে বিনিয়োগটা করছে সে বিনিয়োগটা ফেরত পাচ্ছে না, তারা একটা প্রফিট নিচ্ছে। আমাদের এখানে শর্ত ছিল কি, বিনিয়োগ যদি দেয় সো বিনিয়োগের শুধুমাত্র যে টাকাটা তারা ইনভেস্ট করবে সেই টাকাটা ফেরত পাবে, কিন্তু কোনো মুনাফা গ্রহণ করতে পারবে না। তো সেই ক্ষেত্রে তারা কি মুনাফা গ্রহণ করে, কিন্তু আমাদের এখানে কি সামাজিক ব্যবসা হতে গেলে মুনাফা পারবে না, মুনাফার অংশ দিয়ে তারা কি ডেভেলপমেন্ট করতে পারবে, কিন্তু তারা এইখানে এই জিনিসটা করে নাই। কারণ আমাদের এখানে বলা আছে যে 3 লক্ষ টাকা মুনাফা হয়, সেই মুনাফাটা নিজেদের মধ্যে ভাগ করে নাই। তো এই জন্য বলছে যে সবুজ নামক প্রতিষ্ঠানের ব্যবসাটা কি সামাজিক ব্যবসা, আমাদের যে ক্রাইটেরিয়াগুলোর দরকার ছিল সামাজিক ব্যবসা হইতে গেলে তার কোনোটা এখানে মিল হচ্ছে না, বিধায় সবুজ নামক প্রতিষ্ঠানটি কোনো সামাজিক ব্যবসা নয়, এটা হচ্ছে কি মুনাফা ভোগী কোনো প্রতিষ্ঠান। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনে আসি, সৃজনশীল কোশ্চেন। তো আমাদের পরবর্তী সৃজনশীল কোশ্চেনে বলা আছে যে কুমিল্লার তানভীর বিশ্বের বিভিন্ন দেশ হতে উল এনে সোয়েটার তৈরি করেন এবং শীত মৌসুমের গুদামজাতকরণ গুদামে রেখে দেন। কারণ এখানে কুমিল্লার কি বলছে, কুমিল্লার তানভীরের কথা বলছে, সে বিভিন্ন দেশ থেকে উল সংগ্রহ করে এবং সে উলটাকে সোয়েটার তৈরি করে। এরপরে বলছে যে শীত মৌসুমের জন্য গুদামে রেখে দেন। তো দেশে মানুষের কথা চিন্তা করে যতটুকু সম্ভব কম মূল্যে সোয়েটার বাজারে বিক্রি করেন, লাভ কম হলেও সে মানসিক প্রশান্তি পায়। তো আমাদের এখানে ক নম্বরে বলছে যে ব্যবসা কি, খ নম্বরে বলছে ব্যবসার ক্ষেত্রে পরিবেশ কেন গুরুত্বপূর্ণ, গ নম্বরে বলছে যে গুদামজাতকরণের কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়েছে, ভোক্তাদের প্রতি কী ধরনের দায়িত্ব সে পালন করেছে। তো এখন আমরা অ্যান্সারে আসি। তো ব্যবসা কি, একটু আগে আমি বলেছি যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় বিক্রয় সংক্রান্ত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে বলবে হচ্ছে ব্যবসা। আচ্ছা, এখানে আমাদের পরবর্তী কোশ্চেনে বলা আছে ব্যবসার ক্ষেত্রে ব্যবসার পরিবেশ কেন গুরুত্বপূর্ণ। তো ব্যবসার ক্ষেত্রে ব্যবসার পরিবেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরিবেশ নিয়েই আমাদের একটা পরিবেশের চারপাশের অবস্থা কি আমাদের কি ব্যবসায়িক পরিবেশ বলে, এবং সেই পরিবেশের উপর ডিপেন্ড করে যে আমাদের ব্যবসাটা কেমন হওয়া উচিত। যেমন কেউ যদি কোনো একটা এলাকায় মনে করো যে ওয়েস্টার্ন ড্রেসের ব্যবসা করবে, কিন্তু সেই এলাকার লোকজন সবাই হচ্ছে কি ধার্মিক, মানে সবাই পাঞ্জাবি পরবে, পায়জামা পরবে, বোরকা পরবে, হাত মোজা পরবে, পা মোজা পরবে, এই ধরনের টেন্ডেন্সি ওই এলাকার মানুষের মধ্যে দেখা যায়। কিন্তু সে ওই এলাকায় বিক্রি করার জন্য গেছে ওয়েস্টার্ন ড্রেস, তো সে ওই এলাকায় আশা করি কোনো ধরনের ড্রেস সে বিক্রি করতে পারবে না এবং তার লস নিয়ে ফেরত আসতে হবে। তার মানে কি এই যেই পরিবেশটার সাথে আমাদের এই জিনিসটা খাপ খাচ্ছে না। এই জন্য বলতেছে যে আমাদের ব্যবসা করতে গেলে যে ব্যবসার যে পরিবেশটা দরকার সেটা আমাদের কি সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। এক এক পরিবেশে যে পরিবেশে আমাদের যে জিনিসটা দরকার আমাদের সেই পরিবেশের সাথে সেই ধরনের ব্যবসাটা করতে হবে। এবার আমাদের আসতেছে যে গুদামজাতকরণের ফলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়। তো গুদামজাতকরণের ফলে আমাদের কোন পরিবেশের কোন উপযোগ সৃষ্টি হয় তার আগে আমি একটা জিনিস দেখাই যে আমাদের গুদামজাতকরণ আমাদের এইখানের মধ্যে আছে যে পণ্য বিনিময়, পরিবহন, গুদামজাতকরণ, বীমা, ব্যাংক, বিজ্ঞাপন। তো আমাদের এখানে কোশ্চেনটা বলছে কি আমাদের এক দেশ থেকে উল আনবে, উল আনে কি করবে, সে সোয়েটার তৈরি করবে এবং পরবর্তীতে সোয়েটারটাকে শীতের জন্য গুদামজাতকরণ করবে। এখানে 3টা প্রসেস আছে। তো আমাদের এখানে বলছে বাণিজ্যের বাধা দূরীকরণের যে স্টেপগুলো আছে, যেমন পণ্য বিনিময় হচ্ছে কি আমাদের ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজ করে থাকে, পরিবহন হচ্ছে কি আমাদের স্থানগত ঝামেলা দূর করে, যেমন আমি এক জায়গা থেকে মানে রংপুর থেকে ঢাকায় আমি প্রোডাক্ট আনবো, এর জন্য আমার পরিবহন দরকার। সো স্থানগত যে বাধাটা থাকবে মানে এক দেশ থেকে আরেক দেশে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে নিয়ে আসবো, এই জন্য আমাদের কি পরিবহনটাও দরকার। এরপর আসলে গুদামজাতকরণ, যে আমি আম মানে গরমকালের আমের যে সিজন সে সারা বছর দেখা যাচ্ছে গুদামজাতকরণকে আমি সারা বছর আমটা খেতে পারবো। অথবা এক সময় আলু হয়, সে আলুটা আমি যদি সুন্দর করে গুদামজাত করে রেখে দিই এবং সারা বছর সে বাংলাদেশে মনে করে সারা বছরই দেশে আলু পাওয়া যায়। এটা কি সময়গত, মানে এক সময়ের জিনিস আর এক সময় আমরা খাচ্ছি, এটা হচ্ছে ফলাফলকে গুদামজাতকরণের জন্য। আচ্ছা, এরপর বীমা হচ্ছে ঝুঁকিগত, এই যে একটু আগে আমরা আলোচনা করছি। ব্যাংক হচ্ছে অর্থগত, কারো যদি কোনো আর্থিক সমস্যা হয় তখন ব্যাংকের মাধ্যমে সেটা সলভ করা যায়। আচ্ছা, এরপর আসছে বিজ্ঞাপন, যখন কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট না চিনবে তখন তাদেরকে চেনানোর জন্য আমাদের মেইনলি বিজ্ঞাপনটা দেওয়া হয়। এই জন্য আমাদের বিজ্ঞাপনকে বলা হয় জ্ঞান সংক্রান্ত বাধা দূর করে। কিন্তু আমাদের এখানে কোশ্চেন আমাদের এই ভিতরে এই জিনিসগুলো আসবে না, কারণ
এখানে আমাদের গুদামজাতকরণ কথা আছে, এবং গুদামজাতকরণের সাথে সাথে তোমাদের মাথায় আসতে পারে যে আমাদের এই জিনিসটা কি এই যে বাণিজ্যের বাধা দূরীকরণের গুদামজাতকরণ হবে, যে সময়গত বাধা দূর করে, কিন্তু আমাদের এই জিনিসটা আসবে না। তারা হচ্ছে কি কোন উপযোগ সৃষ্টি করে বলতে বোঝাচ্ছে যে আমাদের এখানে রূপগত, মানে একটা রূপ পরিবর্তন করতেছে, মানে উল আনছিল সোয়েটার তৈরি করতেছে, তারপরে গুদামজাতকরণ করতেছে। তার মানে আমাদের সে কি করতেছে, রূপগত উপযোগ সৃষ্টি করতেছে, এখানে রূপের পরিবর্তন করতেছে। এই জন্য আমাদের গুদামজাতকরণের জন্য কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে, শুধু গুদামজাতকরণের জন্য আমাদের সময়গত উপযোগ সৃষ্টি হয়, কিন্তু আমাদের এইখানে কি হচ্ছে, রূপগত হচ্ছে। আচ্ছা, এবার বলতেছে ভোক্তাদের প্রতি কি ধরনের সামাজিক দায়িত্ব সে পালন করেছে। তো সে কম মূল্যে দেশের দরিদ্রতার কথা চিন্তা করে, এখানে কি বলছে, লাভ, দেশের মানুষের কথা চিন্তা করে সে কম লাভ নিয়ে সেটা বাজারে যতটুকু সম্ভব কমে সে বাজারে সেল করতেছে। এই জন্য কি করতেছে, কম মূল্যে সে এই জিনিসটাকে সেল করে দিচ্ছে। তাহলে এটা কি দারিদ্রতা দূরীকরণ। আমাদের এখানে দেখো বলা আছে যে প্রথম উদ্দেশ্য হবে দারিদ্রতা দূরীকরণ। তো দারিদ্রতা দূরীকরণ, অনেক দরিদ্রতার জন্য দেখা যাচ্ছে অনেকেই সোয়েটার কিনতে পারে না, তো তার যদি প্রাইসটা কম রাখে তখন সে কি হবে, তখন সে এই জিনিসটাকে সবাই এই জিনিসটা কিনতে পারবে। ফলে আমাদের কি হচ্ছে, এখানে সামাজিক দায়িত্ব পালন করতেছে কি, দারিদ্রতা দূরীকরণের দায়িত্ব পালন করতেছে। অথবা আরও একটা হইতে পারে, সেটা হচ্ছে কি কম দামে মানসম্মত পণ্য সরবরাহ করতেছে। আচ্ছা, এটা ছিল আমাদের সৃজনশীল কোশ্চেন 3 নাম্বার। তো আশা করি বুঝতে পারতেছো তোমাদের এই চ্যাপ্টার থেকে আসলে কোন কোন টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট এবং কী কী টপিকস তোমাদের পড়তে হবে। যেমন আমাদের শিল্পের প্রকারভেদ সম্পর্কে, শিল্প কি, শিল্পের প্রকারভেদ পড়তে হবে, বাণিজ্য কি, বাণিজ্যের প্রকারভেদ পড়তে হবে, ব্যবসায়ের কার্যাবলী পড়তে হবে, এবং আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে বাধাগুলো আছে, সে বাজার দূরীকরণের যে উপায়গুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। এইগুলো থেকে তোমাদের গ, ঘ, ক, খ সব কোশ্চেনই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা কোশ্চেনে আসি, 4 নাম্বার কোশ্চেন। মিস্টার সামিত সৎ ও চাকরি নির্ভর ব্যক্তি। তিনি টিসিবির সিনিয়র কর্মকর্তার পদ থেকে অবসর নিয়েছেন। তিনি এখন কি করবেন? এতদিন সরকারি বাণিজ্যের সাথে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত অনেক জ্ঞান অর্জন করেছেন। এখন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়বেন কিনা ভাবছেন। মানে তার অবসরের পর সে এখন চিন্তা করতেছে সে তার এখন কি করা উচিত। সে কোনো কোম্পানি গঠন করবে, কোনো ইন্ডাস্ট্রি করবে, অথবা কি বলতেছে সে চিন্তা করছে সে এখন কোনো শিল্প প্রতিষ্ঠান করবেন কিনা ভাবছেন। অনেক চিন্তা ভাবনা করে সে কুমিল্লার পাশে একটা কি প্রয়োজনীয় নিত্য পণ্যের দোকান খুলে বসেন। এখন কোশ্চেন আমাদের সামাজিক ব্যবসা কি। তো সামাজিক ব্যবসাটা কি আমি গতকাল ক্লাসেই পড়িয়েছি একবার। আচ্ছা, এরপর আসছে রপ্তানি দেশের অর্থনীতির জন্য মঙ্গলকর, ব্যাখ্যা করো। তো রপ্তানি দেশের জন্য মঙ্গলকর। একটা দেশে যত বেশি আমাদের রপ্তানি হবে তত বেশি আমাদের কি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। যেমন বাংলাদেশ কি প্রচুর পরিমাণে গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি করে থাকে, তারপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ, এগুলো কি প্রচুর পরিমাণে বিদেশি রপ্তানি করে থাকে। তা একটা দেশে রপ্তানি যখন করবে তখন আমাদের কি সরকারের প্রয়োজনে ভ্যাট দিতে হবে, এবং যারা রপ্তানি করবে তাদেরকে অনেক বেশি প্রফিট এখান থেকে পেয়ে থাকে। ফলে কি হচ্ছে, তাদের প্রফিট সংখ্যা বাড়তেছে, সরকারের আর্থিক অবস্থা বাড়তেছে, এবং প্রফিট থেকেও সরকার কি একটা নির্দিষ্ট কর পেয়ে যাচ্ছে। ফলে কি আমাদের দেশের জন্য বা দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা মঙ্গল বয়ে আনতেছে কি রপ্তানির জন্য। আচ্ছা, এরপর আসতেছে যে মিস্টার সামিত এর ব্যবসা কোন শাখার অন্তর্ভুক্ত। আচ্ছা, তো এখানে কি করত, সে টিসিবির সিনিয়র কর্মকর্তা, মিস্টার সামিতের ব্যবসা। মিস্টার সামিত এখন কি করে, যে প্রয়োজনীয় পণ্য কেনা বেচা করে, বা দোকান 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 খোলেন। তো দোকানদারের কাজ কি, যে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে এবং ক্রেতাদের কাছে সেই জিনিসটাকে বিক্রি করবে। তার মানে তার যে কোন শাখার ভিতরে আসতেছে, সে ক্রয় বিক্রয় শাখার অন্তর্ভুক্ত হচ্ছে। আচ্ছা, এরপর আসতেছে মিস্টার সামিতের দোকান খোলার যৌক্তিকতা বিশ্লেষণ করো। মিস্টার সামিত যেহেতু টিসিবির সিনিয়র কর্মকর্তা ছিলেন, মানে সেখান থেকে অবসর নিয়েছেন। তো অবসর নেওয়ার ফলে দেখা যাচ্ছে তার বয়সটা অনেক বেশি হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে 60, 65, 70 এই টাইপের বয়স এখন তার হয়ে গেছে। তো সে যদি এখন কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন, তো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করলে দেখা যাচ্ছে তার বয়সের জন্য সে ঠিকমতো এই জিনিসটা পরিচালনা করতে পারবে না, অথবা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে এই জিনিসটা প্রতিষ্ঠা করতে গেলে অনেক লং টাইমের দরকার হয়, যেটা এত বয়সে করতে গেলে তার অনেক ধরনের সমস্যা হইতে পারে। সো এই জন্য এত বড় লং প্রসেসটা না যায় সে শিল্প বা প্রয়োজনীয় নিত্যপণ্যের দোকান যেই খুলছে সেটা আসলে তার জন্য অনেক মঙ্গলকর বা অনেক ভালো হয়েছে।
তো এই ছিল আছে আমাদের এই চ্যাপ্টারের সৃজনশীল কোশ্চেন, এবং তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে আগামী ক্লাসে মানে সোমবারের ক্লাসে তোমার সীমা বাগচি ম্যাডামও কয়েকটা ক্লাস নেবেন। হয়তো সৃজনশীল নিতে পারেন অথবা অন্য কোনো ইম্পর্টেন্ট টপিকস নিয়েও আলোচনা করতে পারেন। সে পর্যন্ত এগুলো একটু প্র্যাকটিস করতে থাকো এবং এইগুলা দেখে বোঝার চেষ্টা করো যে আসলে একটা চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে কোথা থেকে কোন জায়গা থেকে আমাদের কি বলে সৃজনশীল কোশ্চেন হয়ে থাকে, সেই টপিকসগুলো ভালো মতো বোঝার চেষ্টা করো। এবং যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে যে এই জিনিসটা বুঝতে পারতেছি না, এই জিনিসটা আরও ক্লিয়ার করা হওয়া উচিত। তখন আমরা এই জিনিসটা নিয়ে কি আবার তোমাদের সামনে কোনো একটা সলভ ক্লাস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।